হ্যালো গাইজ, আশা করি সকলে অনেক ভালো আছো। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আমরা কিছুক্ষণ আগে ট্রাই করতেছিলাম আমরা ইউটিউবে একটু লাইভ যাওয়ার জন্য, বাট ইউটিউব আমাদের সাথে একটু বাটপারি করছে আজকে। আনফর্চুনেটলি আমি আসলে ইউটিউবে আজকে ভালো কোনো পারফরমেন্স পাই না। ইউটিউব থেকে আমাকে মানে যখন লাইভ যেতে গেছি বারবার কেমন যেন খুব ডিস্টার্ব করতেছিল। তো যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যারা জয়েন করছো ইউটিউবে তারা দ্রুত ফেসবুকে চলে আসছো, আমি দেখলাম যেটা। তোমাদের সাথে অনেক দিন পর আসলে কথা হচ্ছে। আমি আসলে মাঝখানে আমাদের এনসিএনআরের অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে আমি খুব বিজি ছিলাম, খুব বিজি। বিগত প্রায় 2-2.5 বছর আমি সামনাসামনি তোমাদের সাথে যে খুব ইন্টারাক্ট করব এরকম আসলে সুযোগ হয়ে ওঠে নাই। তো যাক, এখন মোটামুটি যেহেতু আমাদের অ্যাপটা লঞ্চ হয়ে গেছে, আমরা এখন থেকে চেষ্টা করব তোমাদের সাথে রেগুলারিটি মেনটেন করে থাকার জন্য, বা মোটামুটি যেন একটা টাচ আমাদের সাথে থাকে। তো দেখি তোমাদের কি অবস্থা, তোমরা মোটামুটি, হ্যাঁ এই তো অনেক দিন মোটামুটি আসছো দেখলাম। আচ্ছা, তোমরা আমাকে একটু কমেন্টে লিখে জানাও যে ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, হাইড্রোকার্বন, হ্যালো স্যার, অনেকদিন পর দেখছি। হ্যাঁ, থ্যাংক ইউ হাইড্রোকার্বন। এই তোমার ফেসবুক প্রোফাইলের নাম এরকম কেন, ইন্টিগ্রেশন 10.4? ওয়াও। আচ্ছা, সকলকে ওয়ালাইকুম আসসালাম। আমার মনে আসলে ইউটিউবটা লাইভের জন্য অতটা সুইটেবল না, এটা মনে হয় অনেক অ্যাপ লাগে ডিরেক্টলি ফোন। আমি যখন ফোন দিয়ে যাচ্ছি, ফোন দিয়ে আসলে যাওয়াটা একটু সমস্যা। তো যাক, নো প্রবলেম, দরকার না। তুমি আমার থেকে বড় হবে অনেক, জীবন অনেক বড়, নিজের অনেক কিছু আমি অর্জন করছি, ঠিক আছে, বাট তুমি যদি চাও এর থেকে আর অনেক বেটার অবস্থানে যেতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ তহিদ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমরা মূলত যাদের নিয়ে কথা বলতে যাচ্ছি, ঠিক আছে, যাদের নিয়ে আমরা আজকে আলোচনা করবো বা কথা বলতে যাচ্ছি, আমাদের স্পেশাল কিছু কাজ ছিল। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, যারা এই বছর ক্লাস 9 উঠেছ বা 10 উঠেছ তাদের নিয়ে, এবং যারা ইন্টারমিডিয়েট পড়তেছ তাদের নিয়ে আমি কিছু গাইডলাইন দিব আজকে। তো আসলে হ্যাঁ, মোটামুটি জয়েন করছে। হ্যাঁ, সকলকে ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। তো স্কুলের কথাবার্তা বলবো, আমরা লাইভ থাকবো। আর আসলে দেখো, আমি আসলে সব কিছু নিয়ে কথা বলি না। আমার কাছে মনে হয় যেমন আমাদের রিসেন্ট, আমি ফেসবুকে গেলে আমার খুব অবাক লাগে, বুঝছো। তোমরা একটু লিখে দিও তো আমার সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। ফেসবুকে আমি রিসেন্ট দেখি যেটা, মানুষ আসলে এত ক্রিটিসাইজ, মানে ধরো ও কি করছে, ও কি করছে, ও কি করছে। ভাই, তোমার নিজের তো একটা লাইফ আছে, তাই না? তুমি তো নিজের লাইফে দিকে ফোকাস করো না। আর একজন কোন জায়গায় বাথরুমে গেছে, সেই বাথরুমের দরজা ভাঙা, এইটা কি তোমার কনসার্ন হওয়া উচিত? ইউ শুডন্ট ফোকাস অন দিস থিংস। তুমি তোমার লাইফ দিয়ে যখন ফোকাস করবা তখন দেখবা জীবনে ভালো কোনো কিছু অর্জন হবে। কিন্তু তুমি যখন অন্য অন্য মানুষের জীবনে এত ইন্টারেস্টেড থাকবা, তাহলে আলটিমেটলি তোমার লাইফে তুমি ফোকাস হারাই ফেলবা পুরা। আর শোনো, একটা জিনিস তুমি স্বীকার করো বা না করো, আমি তোমাকে বলবো, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। ও আচ্ছা, একজন লিখছে জাকারিয়া বিশ্বাস। ও স্যার, আমার নাম বলেন। হ্যাঁ, জাকারিয়া বিশ্বাস, স্যালুট তোমাকে, অনেক অভিনন্দন, তুমি আসছো আমাদের কাছে, কথাবার্তা বলছি আমরা। রিফাত, ওয়ালাইকুম আসসালাম। যা বলতেছিলাম সেটা হচ্ছে যে, বলো তো ইউরোপের কোনো কান্ট্রি বা আমেরিকার কোনো কান্ট্রি, তাদের কি ধারে কাছে আমরা যেতে পারছি সামগ্রিকভাবে? একটা জিনিসে সবাইকে আমরা টেক্কা দিচ্ছি, সেটা হচ্ছে জন্ম দেওয়া। আমরা যে পরিমাণ পপুলেশন বাংলাদেশে জন্ম দিছি, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। পৃথিবীতে এত কম জায়গাতে এত কোটি মানুষ কোনো জায়গায় থাকে না। তো তুমি বাঙালি, বাংলাদেশে জন্ম হয়েছে, এই দেশের মাটি ভালো, বাতাস সব কিছু সৃষ্টিকর্তা প্রদত্ত, কিন্তু তোমার এই নেচারগুলোকে একটু বদলাতে হবে। তুমি যখন কারোর সাথে কথা বলবা, থিঙ্ক অর টক সামথিং কনস্ট্রাকটিভ পুরোপুরি, বুঝছো, এটা কিন্তু সত্য কথা বলতেছি। এবং তো যাক, আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে ফিজিক্স নিয়ে, যে আমরা আমাদের সামনের দিনগুলো কিভাবে পড়বো না পড়বো। তো তোমরা তো নিশ্চয়ই জানো যে ফিজিক্স আসলে কিন্তু একদম ছোট একটা অ্যাটম থেকে শুরু করে, ইলেকট্রন থেকে শুরু করে, কোয়ার্ক থেকে শুরু করে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে আমাদের ধারণা দেয়, শেখায়। তা আমি আসলে কিন্তু সৃষ্টিকর্তাকে দেখি নাই, আমি সে তুমিও দেখো নি, আমরা কেউ দেখি না, আমরা জানি না। তবে আমি বিলিভ করি পার্সোনালি যে কোনো না কোনো শক্তি আমাদেরকে ক্রিয়েট করেছেন। সেই শক্তিকে তুমি যে নামেই ডাকো না কেন, একটা শক্তি আছে, কারণ শক্তি ছাড়া তো কোনো কিছু উদ্ভব হয় না। তো আমরা সেই শক্তিকে আসলে উপাসনা করি, সেই শক্তিকে আমরা ডাকি। ম্যাথ এইগুলো কি করে জানো? এগুলো হচ্ছে স্রষ্টার যে অসাধারণ সৃষ্টি, এইটাকে জানতে শেখায়, এইটা নিয়ে অ্যানালাইসিস করতে আমাদের শেখায়, এবং সেইটা কাজে লাগিয়ে আমরা কীভাবে আমাদের জীবনকে আর একটু বেটার করতে পারি সেটা মূলত শেখায়। কখনো সায়েন্স তোমাকে নাস্তিকতা শেখাবে না। নাস্তিকতা মানে কীরকম, যে বিশ্বব্রহ্মাণ্ডের কোনো স্রষ্টা ট্রষ্টা নাই, এগুলো আপনা আপনি এরকম হয়েছে, বা এগুলো আমি যাই ইচ্ছা তাই করবো, কিছুই হবে না, ব্যাপারটা এরকম না। এক একটা ধর্মের এক একটা নর্মস আছে। আমি ধর্ম নিয়ে কথা বলতেছি না, ধর্ম অনেক কন্ট্রোভার্সিয়াল, অনেক কিছু আছে, বাট অ্যাকচুয়ালি ইউ শুড বিলিভ, আর আই পার্সোনালি বিলিভ, যে একজন স্রষ্টা আছেন মহাশক্তিধর, যিনি আসলে এই সব কিছুকে সৃষ্টি করছেন। এটা আমি পার্সোনালি বিলিভ করি, ঠিক আছে, এটা আমি পার্সোনালি অবশ্যই বিলিভ করি। আর আমার মনে হয় যে তুমি কোনো ধর্মের কালচার মানো কি মানো না, এটা আসলে তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু তুমি আসলে তোমার যে ক্রিয়েটর যিনি,
বা যে শক্তি, যাই বলো না কেন, শক্তি ছাড়া তো কোনো কিছুই হয় না, তার প্রতি অবশ্যই অবিডেন্ট থাকা উচিত। তুমি যা কিছু অর্জন করবা তার প্রতি অনেক গ্র্যাটিটিউড দেখাবা, যেভাবেই তুমি পৃথিবীতে বাসছো সবার জন্য কল্যাণ চাইবা তার কাছে, এটাই তোমার জীবন আসলে। এভাবে আস্তে আস্তে আমরা একদিন পৃথিবী থেকে চলে যাব। তো ফিজিক্স কিন্তু তোমাকে নাস্তিকতা শেখায় না, ফিজিক্স তোমাকে স্রষ্টার কাছে যাওয়া শেখায়। কিভাবে তুমি স্রষ্টাকে ইবাদত করবা, কিভাবে তুমি সৃষ্টি সম্পর্কে জানবা, এই বিষয়গুলো আসলে সায়েন্স সম্পর্কে জানতে পারবা। তো আমরা মূলত আলোচনা করতেছিলাম দুইটা ব্যাচ নিয়ে আজকে, সেটা হচ্ছে 2026 আর 2027 ব্যাচ, মানে যারা তোমরা এই বছর 9 বা 10-এ উঠছো তারা। তো এই দেখো, এই যে 27 ব্যাচ কারা, যারা এই বছর ক্লাস কিসে বলো তো, 27 ব্যাচ কারা, এই বছর তোমরা যারা ক্লাস 9-এ উঠেছো তোমরা হচ্ছে 27 ব্যাচ, আর এই বছর যারা তোমরা ক্লাস 10-এ উঠেছো হতভাগা ব্যাচ তোমরা হচ্ছে 26 ব্যাচ। তোমরা কেন হতভাগা? কারণ তোমাদের গত বছর কোনো সায়েন্স, আর্টস, কমার্স কিছুই ছিল না, এবার হয়েছে। আচ্ছা, খালেদ তানভীর জিজ্ঞাসা করছে স্যার আই হ্যাভ এ কোশ্চেন। খালেদ তানভীর বলো তো বাবা কি কোশ্চেন তোমার? আমি তো সব কোশ্চেন আনসার দিতে পারবো না, বাট আই উইল ট্রাই। জাকারিয়া বিশ্বাস, আমার সাথে দেখা করা তোমার স্বপ্ন? কোনো সমস্যা নাই, আমি ঢাকা গ্রিন রোড থাকি, তুমি যে কোনো সময় চলে এসে আমাকে কল দিও, আই উইল মিট উইথ ইউ। ঠিক আছে, আমার বাসার আশেপাশে আসলে আমাকে কেউ ডাকলে আমি দেখা করি, কারণ মনে হয় না দেখা করলে যে খুব একটা কোনো ক্ষতি হবে। যা বলতেছিলাম যে এই 26 ব্যাচ যারা, তোমাদের কিন্তু 9-এ কোনো ছিল না, সায়েন্স, আর্টস, কমার্স ছিল না। সংক্ষিপ্ত সিলেবাসের উপরও আমরা কথাবার্তা বলবো। তো তার আগে দেখো, ফিজিক্সের বেশ কিছু শাখা আছে। তো যেমন আমি তোমাকে কয়েকটা জিনিস এখানে একটু হাইলাইট করে দিতে চাই। একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে ফিজিক্সের ভিত্তি। এই ক্লাসিক্যাল মেকানিক্সের উপর ভিত্তি করে ফিজিক্সের বাকি ডালপালাগুলো আসলে গজাইছে। তো নিউটনের হাত দিয়ে যে বিষয়গুলো আসছে ফিজিক্সে, সেগুলো মূলত ক্লাসিক্যাল ফিজিক্স বলে আমরা জানি। যেমন এখানে দুইটা ব্রাঞ্চ দেখো, একটা হচ্ছে নিউটনের মেকানিক্স আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেকানিক্স। ঠিক আছে, তো তোমাদের এই নিউটনের মেকানিক্সটা কিন্তু এই 9, 10 বা এইচএসসি বইতে আছে। তারপর থার্মোডাইনামিক্স আছে, তাপ, এটা মূলত বাংলা হচ্ছে তাপ গতিবিদ্যা বা তাপ, এটাও কিন্তু আছে। তারপর ইলেকট্রোম্যাগনেটিজম আছে, তড়িৎ এবং চুম্বক, তড়িৎ এবং চুম্বক, এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু তোমরা আসলে জানতে পারবা। বুঝতে পারছো? আর রিলেটিভিটি যে জিনিসটা দেখতেছো না, এটা ইন্টারমিডিয়েট থেকে শুরু করে আরো হায়ার লেভেলে যাওয়ার পর তুমি আসলে শিখতে পারবা। আচ্ছা, এবার আমরা একটু দেখে ফেলি যে আমাদের 9, 10-এ চ্যাপ্টারের মধ্যে একটু খেয়াল করো, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ভৌত রাশি ও তার পরিমাপ, তাই না? আচ্ছা, কে জন্য প্রশ্ন করবো বলছিল? ও জুনায়েদ, হ্যাঁ জুনায়েদ, আমি ভালো আছি, আশা করি তুমি অনেক ভালো আছো। খালেদ তানভীর, তোমার কি প্রশ্ন ছিল তুমি করে ফেলো, আমি দেখি তোমার। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু করতে পারো, আমি দেখতে পাচ্ছি, আমরা ইন্টারেক্ট করতে পারবো, অসুবিধা নেই। আমার জ্ঞানের মধ্যে যদি পড়ে আমি ডেফিনেটলি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিব। ঠিক আছে, যা বলছিলাম দেখো, এখানে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় পরীক্ষাতে সেগুলো আমি সবই বলবো, বাট আগে একটু আমি সামারাইজ করে দিতে চাই। ভৌত রাশি এবং তার পরিমাপ, এইটা হচ্ছে একদম খুব বেসিক একটা জিনিস এবং খুব বোরিং একটা চ্যাপ্টার, খুবই বোরিং। আমার কাছে এটা পার্সোনালি অত ইন্টারেস্টিং বলে মনে হয় নাই। বোরিং মানে কি, এখানে তুমি মৌলিক রাশি, যৌগিক রাশি সম্পর্কে জানবা, বিজ্ঞানীদের জীবন সম্পর্কে জানবা, কে কি অবদান রাখছে সায়েন্সে সেগুলো সম্পর্কে জানবা। তো এটা একটা প্রথম ধারণা, প্রাথমিক ধারণা। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু, গতি। এই গতি চ্যাপ্টারে তুমি মূলত কোনো বস্তুর মুভমেন্ট কিভাবে অ্যানালাইসিস করতে হয় তাই সম্পর্কে আসলে আলোকপাত দেখবা, যে একটা বস্তুর গতিতে যখন থাকে তার গতিকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়। ঠিক আছে, এখানে তুমি বেগ সম্পর্কে জানবা, ত্বরণ সম্পর্কে জানবা, আর অনেক কিছু সম্পর্কে জানতে পারবা। ওকে, এবার আমরা যদি বলি তৃতীয় চ্যাপ্টার বল, এই বল চ্যাপ্টারটাতে তুমি আলোচনা করতে দেখবা ভরবেগ নিয়ে। তারপর আমি একটা বস্তুকে যদি ঘুষি মারি, হাতুড়িতে যদি বাড়ি দেই, তাহলে কতটুকু পরিমাণ ফোর্স দিচ্ছি, দুইটা বস্তু যদি সংঘর্ষ হয় তাহলে কি হয়, এই বিষয়গুলো নিয়ে মূলত এখানে আলোচনা করা হয়। তো বাট ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, কারণ তুমি যদি এই ফোর্স অ্যানালাইসিস সম্পর্কে না জানো তাহলে তুমি বাদবাকি কাজগুলো করতে পারবে না। তো এই চ্যাপ্টারটাও কিন্তু খুব বেশি জরুরি। আমি তোমাকে দেখাবো এই চ্যাপ্টারগুলো কিভাবে পড়বা, কারণ অনেকেই পড়তে তোমরা ভুল করো, এই পড়তে ভুল করার জন্য হচ্ছে পরীক্ষাতে খারাপ করো। তো এই বিষয়গুলো আমি আলোচনা করব। চতুর্থ চ্যাপ্টার হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। এখানে আমরা মোটামুটি এরকম এনার্জি কি জিনিস, শক্তি কি, বা আমরা কিভাবে কাজ বের করতে পারি, উপর উঠতে কতটুকু কাজ হয়, সংরক্ষণশীলতা নীতি কি জিনিস, এইগুলো নিয়ে আলোচনা করব। এটা বেশ সহজ একটা চ্যাপ্টার তুলনামূলক। তারপরে দেখো, এই যে এখানে 2টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 5 এবং 6, এটা মূলত তাপ নিয়ে আলোচনা করা হয়। তাপ, বুঝে বললাম না কিছুক্ষণ আগে, হিট বা থার্মোডাইনামিক্স, এটা মূলত থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের একটা ছোট অংশ। আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করছে স্যার, প্রসঙ্গ বস্তু আর প্রসঙ্গ কাঠামো আর প্রসঙ্গ বিন্দু কি একই জিনিস? আচ্ছা, আব্দুল্লাল জোবাইর এই প্রশ্নটা করছে। অ্যান্সার হচ্ছে প্রসঙ্গ কাঠামো মানে হলো যে যার সাপেক্ষে আমরা কোনো কিছুকে মাপতেছি,
যেমন ধরো আমি বসে আছি, আমার মাথার উপর ফ্যান ঘুরতেছে, তাহলে আমার সাপেক্ষে আমি যখন ফ্যানকে দেখছি তখন আমি প্রসঙ্গ কাঠামো। তো এই কাঠামো কোনো মানুষ হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো বিন্দু হতে পারে। সুতরাং তুমি যে কোশ্চেনটা লিখছো আমাকে যে প্রসঙ্গ বস্তু, প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, এগুলো সব একই জিনিস। হ্যাঁ, মোটামুটি তুমি এটা বলতে পারো, একই একই কথা, মানে ওর সাপেক্ষে আমরা কোনো কিছুকে ব্যাখ্যা করি। আচ্ছা, একজন লিখছো স্যার এইচএসসি 26 ব্যাচ নিয়ে একটা লাইভ করেন, ফিজিক্স পড়ার দিক নির্দেশনা দেন। হ্যাঁ, অবশ্যই দিব। আমি তোমাদের 2টা ব্যাচকে নিয়ে আজকে কথা বলতেছি, মেনলি 2টা ব্যাচকে নিয়ে, কারণ আসলে আমি দেখছি যে তোমরা এসএসসি যারা স্টুডেন্ট তারা মেজরিটি ক্ষেত্রে আসলে বইগুলো পড়তে ভুল করো, যে কেমনে বই পড়তে হয় এই বিষয়টা না জানার জন্য বাসকাও পরীক্ষাতে। আচ্ছা, তো যাক, আমি যা বলতেছিলাম, এরপরে দেখো এই যে তরঙ্গ শব্দের একটা চ্যাপ্টার, এটাও খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এটা মূলত আমরা নিউটনের মেকানিক্সের মধ্যে পড়ে, তো এগুলো সব নিউটনের মেকানিক্স। ওকে, এবার এই আলো এবং আলোর প্রতিফলন, এইটা হচ্ছে আমাদের আসলে 2টা এক জিনিস নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে আলোর গতিপথ, আলোর প্রতিফলন কিভাবে হয়, প্রতিসরণ কিভাবে হয়। তারপর এই যে যে 2টা জিনিস, এই 2টা জিনিস হচ্ছে বিদ্যুৎ, আর এইটা মিলে হয় হচ্ছে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম। তাহলে এটা হচ্ছে তড়িৎ এবং চুম্বক, তড়িৎ ও চুম্বক। এইটা হচ্ছে আমাদের কোন চ্যাপ্টার বলো তো? এটা 3টা চ্যাপ্টার, কিন্তু চ্যাপ্টার 10, 11, 12, এই 3টা চ্যাপ্টার হচ্ছে আমাদের তড়িৎ ও চুম্বক নিয়ে কথাবার্তা বলে। আর লাস্টেরটা হচ্ছে মডার্ন ফিজিক্স, এটা হচ্ছে 1900 সালের পরে পৃথিবী টানবা এবং ইলেকট্রনিক সম্পর্কেও জানতে পারবা। এইটা হচ্ছে তোমরা 2027 ব্যাচ যারা, মানে 2027-এ যারা পরীক্ষা দিবা, মানে এবার তোমরা যারা ক্লাস 9-এ, তোমাদের এই সবগুলো জিনিসই কিন্তু পড়তে হবে, সব। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তোমরা যারা 26 ব্যাচ, তোমাদের সব কিছু পড়তে হবে না, কিন্তু তোমাদের শর্ট সিলেবাস অনেক কমাই দিছে। বাট আমি প্রথমে একটু ভয় পাইছিলাম যে কমাই আল্লাহ জানে কি দিবে, বাট পরে দেখলাম যে না, মোটামুটি অতটা উল্টাপাল্টা দেয় নাই, যা দিছে তা তুমি বুঝতে পারবা, পড়তে পারবা। মানে হলো যে এইটা পড়ার জন্য আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে কিনা, এটা আমার মুখ্য বিষয় ছিল, বুঝতে পারছো? যে আমি একটা জিনিস পড়তে যেয়ে আমার অন্য কোনো কিছু লাগবে কিনা, এটা কিন্তু আসলে খুব বেশি জরুরি। যেমন দেখো এখানে তোমার চ্যাপ্টার দিছে কিন্তু টোটালি 7টা, এবং একটু খেয়াল করে দেখো প্রথম চ্যাপ্টার, এটা কিন্তু কাদের কাদের জন্য? যারা এই বছর কোন ক্লাসে উঠছো, এই বছর যারা ক্লাস 10-এ উঠছো তাদের জন্য বলতেছি। 10-এ তোমরা কিন্তু সায়েন্স সম্পর্কে কিছু জানো না, তোমরা সায়েন্সের এসও জানো না, বাট তোমাদেরকে সায়েন্স পড়তে হবে। কারণ হলো কি, তুমি যখন ইন্টারমিডিয়েটে সায়েন্স নিবা, বা তুমি যখন ইঞ্জিনিয়ারিং পড়বা বা মেডিকেল পড়বা, তোমার সায়েন্স সম্পর্কে ধারণা না থাকলে তুমি ওগুলো পড়তে পারবা না। বাস্তবতা হচ্ছে এটা। আগে শিক্ষা ব্যবস্থাপনায় যারা ছিল তারা আসলে মাথা মোটা কাজ করছে। আর অনেস্টলি স্পিকিং, আমি আমার একদম উইথ ডিউ রেসপেক্ট বলতেছি, বাংলাদেশের শিক্ষা ভবনে এখানে যে নীতি নির্ধারকটা বসে আছে, মেজরিটি ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে ঘিলু কম আছে। একদম আমি স্ট্রিক্টলি বলতেছি, আমি ওইটা যার সামনে বলতে বলে আমি দাঁড়ায় বলবো, কারণ আমি দেখছি, আমি ছোটবেলা থেকে দেখছি এনাদের এখন পর্যন্ত কোনো ডিসিশন ফিক্স করতে পারে নাই। আর একটা ব্যাপার শোনো, আমি তোমাকে বলি, যে স্টুডেন্ট ক্লাসে ফার্স্ট হইতো, বুঝছো, যে স্টুডেন্ট ক্লাসে, একজন সাগর লিখছে স্যার এসএসসিতে বেসিক 0, এইচএসসিতে কেমনে পড়বো? আচ্ছা সাগর, তুমি আমাকে ফেসবুকে নক দিও, আই উইল হেল্প ইউ, কারণ এসএসসিতে 0 বেসিক, মানে এসএসসিতে 0 হলে এইচএসসিতে কিন্তু সমস্যা হবে, তো আই উইল হেল্প ইউ, নো প্রবলেম। যা বলতেছিলাম শোনো, সেটা হচ্ছে যে স্টুডেন্ট ক্লাসে ফার্স্ট হয়েছে, যে স্টুডেন্ট ক্লাসে সেকেন্ড হয়েছে, ও জানে যে ভালো করতে গেলে বা জীবনে আসলে কী কী পড়া লাগে। কিন্তু আমি ড্যাম শিওর যে শিক্ষা ভবনে বা বাংলাদেশের শিক্ষা নিয়ে এই যত সচিব বলো বা যত এই যে শিক্ষা কর্মকর্তা আছেন, এনাদের আসলে অত বেশি এক্সপার্টাইজ ওনাদের নাই। ওনারা বসে দায়িত্ব পালন করছে এবং স্টুডেন্টকে নিয়ে জুজুবুড়ি গেলে, বুঝতে পারছো? তুমি দাও তো, মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বা বুয়েটে ফার্স্ট ক্লাস পেয়েছে, বা মেডিকেলে ভালো করছে, এরকম কাউকে তুমি সিলেবাস প্রণয়ন করতে দাও, সেটা সুস্থ স্বাভাবিক ভালো সিলেবাস দিবে না। কিন্তু সিলেবাস প্রণয়ন করার এখানেও রাজনীতি, এখানেও পলিটিক্স ঢুকাবে। এই যে স্টুডেন্ট বাস খাচ্ছে বসে বসে, কিন্তু ক্ষতি কিন্তু দেশের হচ্ছে। মানুষ কি করে, মানুষ হচ্ছে মানে উন্নত দেশের যত সিলেবাস আছে সেগুলোকে ফলো করে, তারা কীভাবে ভালো করতেছে, নতুন কিছু তারা সিলেবাসে ঢুকাইছে। আর আমাদের এখানে প্রত্যেক বছর আমি দেখি স্টুডেন্টকে নিয়ে জাস্ট গেম খেলা হয়। যেমন তোমরা এই ক্লাস 10-এ যারা উঠছো, তোমরা মানে বেশ ভালো রকম বিপদে পড়বা, কারণ এই পুরা জিনিসটা কিন্তু 9 এবং 10 2 বছরের জিনিস। এর মধ্যে চ্যাপ্টারটা আছে, দ্বিতীয় চ্যাপ্টারটা আছে, তৃতীয় চ্যাপ্টার আছে, আর নবম চ্যাপ্টার আছে। মানে কি কি আছে দেখো, তোমার এই তাপ বাদ দিয়ে দিছে, তাপ নাই, হিটের কোনো কিছু তুমি পড়বা না, হিট নাই। যারা এবার 10-এ উঠছো তাদের নতুন সায়েন্স, নব্য সায়েন্স। তারপরে চুম্বক নাই, চুম্বক, ক্লিয়ার কথাটা বুঝে, যে চুম্বকটা নাই, তড়িৎ এবং চুম্বক এটা নাই, মডার্ন ফিজিক্স নাই, তোমাদের এই 3টা শাখা টোটালি নাই। বাট ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের যতগুলো চ্যাপ্টার দিছে, তোমরা এই চ্যাপ্টারগুলো যদি ভালো করে পড়ো, একটা বেসিক ধারণা তোমরা অন্তত পক্ষে
জন্ম হবে যে আমি কিভাবে সামনের দিনগুলো পড়বো। এখন চলো আমরা এই বই নিয়ে একটু কথাবার্তা বলি, বিকজ বইতে একটু সমস্যা আছে তোমাদের। এইটা হচ্ছে তোমাদের 2025 সালের যে বইটা দিছে সেই বই। এই যে দেখো, এই যে 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। তো যাক, পরিমার্জিত করছে, কিন্তু তোমাদের আমি একটা জিনিস রিকমেন্ড করব, সেটা হচ্ছে আগের একটা বই আছে, এই যে বেশ আগের, এটা 2010 সাল 9 সাল আমরা এই বইটা পড়ছি, ঠিক আছে। এই বইটা মোটামুটি খুব ভালো। এই বইটা দেখবা, এটা 1996 সালের শিক্ষাবর্ষ। এই বইটার রাইটার দেখবা, এই যে লেখা আছে দেখো, শাহজাহান তপন, মোহাম্মদ আজিজ হাসান, রানা চৌধুরী। তো এই বইটা তোমরা পিডিএফ অনলাইনে সার্চ দিলে পাবা, আমি অনলাইন থেকে ডাউনলোড করছি, বাজার হার্ড কপিও কিনতে পাওয়া যায়। তোমরা এই বইটা কাছে রাখবা, আমি রিকমেন্ড করতেছি এই বইটা, কারণ এই বইটা লেখাগুলো মোটামুটি বেশ মার্জিত, ঠিক আছে। এই বইটা মোটামুটি বেশ ভালো। এখন পিডিএফ রাখলেও সমস্যা নেই, বাট পিডিএফ আসলে অনেকে পড়তে কমফোর্ট ফিল করে না। এখানেও তোমার মোটামুটি সব কিছু আছে। এখন আমি তোমাদের যে বইটা দিবে সামনে, মানে গভর্নমেন্ট থেকে ফ্রি যে বইটা দিবে, সেই বইয়ের আমরা ধরো গতি চ্যাপ্টারের দিকে যাই। তোমরা যে ভুলটা করো পড়তে যে, আমি সেই ভুলটা একটু দেখা দিতে চাই। যেটা তোমরা অনেকে জানো না যে কিভাবে পড়বা, এই জন্য জাস্ট বইয়ের পেজ উল্টাও, কিন্তু আলটিমেটলি খুব একটা লাভ হয় না। খুব মন দিয়ে দেখবা আমি কি বলতেছি তোমাদের, ঠিক আছে। শেষ হও কি ব্যাপার, যাও না। এই বইটা মোটামুটি কালার ইমেজ টিমেজ দিছে, কিন্তু আসলে কালার ইমেজ দিতে যে বইটা খুব মানে কমপ্লেক্স ভাবে লিখে ফেলছে আর কি। খুব একটা সুইটেবল যে হয়েছে বইটা আমরা বলবো না সেটা। হ্যাঁ, আমাদের গতি চলে আসছে। ওকে ওকে, গতি চলে আসছে, ঠিক আছে। আমি এখন তোমাদেরকে মূলত যে জিনিসটা দেখাবো সেটা হলো যে কিভাবে তুমি পড়বা। আচ্ছা দেখি, আমি কমেন্টগুলো দেখে নিই। একজন লিখছে ম্যাথে খুব দুর্বল। হ্যাঁ, আশরাফুল ঠিকই লিখছে, স্টুডেন্টদের সাথে মজা শুরু করছে, এটা সত্য কথা। আমি আমার ছোটবেলা থেকে দেখতেছি, মানে আমার ছোটবেলা থেকে। তারা এখন তোমরা বুঝো তোমাদের সাথে কি হইতেছে। আসলে এটা খুব একটা বাজে জিনিস, মানে খুবই বাজে জিনিস। মানে এটাই মনে করে ব্যাপারটাকে আমি তোমাকে বলি, তুমি যখন ক্লাস 6-এ পড়ো, তখন তুমি যদি জানো যে আমার 9-এই পড়তে হবে, 10-এই পড়তে হবে, ইন্টারমিডিয়েটেই পড়ো, তাহলে কিন্তু একটা মাইন্ড সেট থাকে। এখন তুমি 6-এ তুমি কি জানতে যারা 9-এ পড়ছো, তুমি 6, 7, 8-এ কিন্তু চিন্তা করছো আমি সায়েন্স নিব। ওমা, এসে তুমি দেখলা সায়েন্স আর্টস কমার্স উঠে দিচ্ছে পুরোপুরি। তাহলে কত বড় ছাগল, এক বাংলা ভাষায় বলতেছি, কত বড় ছাগল হলে কেউ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। কারণ 9-10-এ সায়েন্স থাকলেও ইন্টারমিডিয়েটে বুঝতে অসুবিধা হয়ে যায়। আর এখানে তুমি 9-10-এ সায়েন্স বাদ দিয়ে ইন্টারমিডিয়েটে কি গোড়া ডিম পড়বে, সে তো কিছুই পারবে না। এবং তাই তো হইতেছিল। যাক, তাও ভাগ্যিস মানে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় যে তোমরা সায়েন্স নিতে পারছো। এখন শোনো, তোমরা বইটা কিভাবে পড়বে এটা একটু খেয়াল করো, ওকে? খুব মন দিয়ে দেখবা আমি কি বলতেছি। আচ্ছা, গতি, তাই তো? এখন দেখো গতি, তুমি বইটা খুললা না, এখন দেখো এখানে অনেকগুলো কথা লেখা আছে বাংলাতে, সহজ বাংলাতে অনেকগুলো কথা লেখা আছে। আচ্ছা, কি কি লেখা আছে? যে আমাদের চারপাশে অনেক ধরনের গতি আছে, একজন যখন সাইকেল চালিয়ে যায়, অমুক তমুক অমুক তমুক, অনেক কিছু এখানে বলা আছে, তাই না? আচ্ছা, তুমি এইটুকু জিনিস পড়তে, কথাটা বুঝো, এইটুকু পড়তে কোনো টিচারের কি হেল্প লাগবে তোমার? অ্যান্সার হচ্ছে না। খুব মন দিয়ে শুনবা, কিন্তু এই একটা চ্যাপ্টার বুঝতে তুমি সেম জিনিসটা কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব জায়গায় কাজে লাগাতে পারবা। মন দিয়ে শুনবা, এইটুকু পড়তে তোমার কোনো টিচারের কাছে যাওয়া লাগবে না। এইটুকু তুমি পড়লে মোটামুটি হবে। এবার এখানে বলছে যে এই অধ্যায় শেষে আমরা কি করবো, এটা একটু পড়বা, বেশিক্ষণ লাগবে না কিন্তু পড়তে। করে একটা লাল কলম দিয়ে দাগ করে রাখবা যে হ্যাঁ ঠিক আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম, এটা বারবার পড়তে হবে না, এটা কিন্তু বারবার তোমার পড়ার দরকার নেই। আচ্ছা, এবার এই যে আমরা মেন জায়গাতে আসি, এটা হচ্ছে মেন বই। তুমি খেয়াল করে দেখো, এখানে স্থিতি এবং গতি নিয়ে কিছু কথা লেখা আছে। এখন শোনো, তুমি যদি বলো যে ভাই আমি বাথরুমে যেতে পারি না, আমাকে ধরে বাথরুমে নিয়ে যাইতে হয়, পঙ্গু মানুষ না, একজন টিচার তোমাকে কি করবে? টিচার তোমাকে এই জিনিসের উপর ভিত্তি করে, যেমন আমাদের এনসাইনারের যে কোর্সগুলো আছে, সাপোজ আমি একটা একদম শুরু থেকে A to Z কেমনে পড়বা আমি সব কিছু সম্পর্কে আলোচনা করছি, পরীক্ষা দিছি, যে কোনো টিচারই তাই করবে। কারো পড়ানোর স্টাইল ভালো, কারো পড়ানোর স্টাইল খারাপ। কিন্তু কাহিনী হচ্ছে কি, যে মানে তুমি যদি কোনো ধারণা না থাকে, তোমার মনে করো তোমার বাসায় কোনো টিচার নাই, কোনো টিচারের কাছে পড়ো না, তাহলে তুমি পড়বা কেমনে? তাহলে তোমার প্রথম দায়িত্ব হচ্ছে এই লাইনগুলো সম্পর্কে একটু পড়া। এবং এটাও কিন্তু ওয়ান্স ইন এ লাইফ টাইম, মানে জীবনে একবার, এটা বারবার তুমি পড়তে যাবে না, এটা বারবার তোমার পড়ার দরকার নেই। যেমন গতি এবং স্থিতি কি, এইটুকু পড়লে তুমি গতি এবং স্থিতি সম্পর্কে একটা জাস্ট বাংলা কথা। এর মধ্যে মনে করো তুমি কতগুলো পয়েন্ট তোমার কাছে ভালো লাগলো, মনে করো তুমি এখানে এমসিকিউতে মাঝে মাঝে আসে যে আমাদের গ্যালাক্সির কি নাম, মিল্কি ওয়ে, ঠিক আছে? এবার দেখো তুমি আর একটু নিচের দিকে গেলা,
যে এই যে মনে করো এটা এটা আমরা বাদ দিয়ে দিলাম। এবার মনে করো তুমি বিভিন্ন প্রকার গতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। যেমন ধরো সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি কি বুঝতেছো নিশ্চয়ই, যে গতিটা সোজা, একটা বস্তু সোজা পথে চলবে সেটা সরলরৈখিক গতি। তাহলে এগুলো কিন্তু তোমার পড়তে কোনো টিচার লাগবে না, তুমি এমনি একাই বুঝতে পারবা। ঘূর্ণন গতি মানে কি, যে বস্তুটা আমি জাবেদ বিন তারেক, যে আমি হায়ার ম্যাথ পড়ালে ভালো হতো। আচ্ছা আমি হায়ার ম্যাথের কোর্স দিব, বুঝছো, আমি কাজ করতেছি, আমি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের কোর্স দিব, কারণ আসলে আমার মনে হয়েছে যে আসলে ধরো আমি বিজনেস নিয়ে এত বিজি থাকি, তোমরা জানো মনে হয় যে আমার মূলত একটা ইন্ডাস্ট্রি আছে, ওরাস্ক ইন্ডাস্ট্রিজ। তা আমরা মূলত প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি, উই আর মানে মেনলি মেকার, প্রোডাক্ট বানাই আমরা ইন্ডাস্ট্রির জন্য বা কনজিউমার ফিল্ডের জন্য। বাট আস্তে 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 মনে করি আমি চাই যে আমার যতটুকু আমি শিখছি স্টুডেন্টের জন্য সারা জীবন সেটা জানতে পারে। তো আমি কাজ করতেছি অলরেডি, আই হোপ তোমাদের ম্যাথের কোর্স আমি দিতে পারবো সামনে, বাট একটু সময় লাগবে। আপাতত ফিজিক্সের কোর্সগুলো তোমরা আমাদের ওয়েব অ্যাপ আছে ensaina.com, ensaina.com-এ যে তোমরা মোটামুটি সেখান থেকে দেখতে পারো। আচ্ছা এই যে আমি একটু দেখাই দিই তোমাদের, তোমরা অনেকে হয়তো বা জানো কিনা আমি জানি না। এই যে ensaina.com, এই যে এই সাইটটাতে যাবা, বুঝছো, এই যে ensaina.com, এই যে দিস ইজ আওয়ার এখানে দেখবা তোমাদের কোর্স দেওয়া আছে। এই যে এটা হচ্ছে SSC 27 ফুল সিলেবাসের কোর্স দেওয়া আছে এখানে। এই যে এখানে দেখো, এই যে এখানে গেলে তুমি ক্লাস কি কোন কোন চ্যাপ্টারে কি ক্লাস আছে তা দেখতে পাবা। তারপরে কি পরীক্ষা আছে সেগুলো সম্পর্কে জানতে পাবা, এই যে সব পরীক্ষা এগুলো। তারপর তুমি লেকচার নোট কি পাবে, এগুলো সব সুন্দরভাবে তোমাদের সাজাই দিছি। কিভাবে অ্যাপটা ব্যবহার করবা সেগুলো সম্পর্কেও আছে, কাজ সব দেওয়া আছে। সো তোমরা এই সাইট থেকে আমাদের কোর্সগুলো কিনে ফেলতে পারেন সাইনারের। তো যাক, যা বলতেছিলাম আমরা একটু ব্যাক করি যেখানে আমরা ছিলাম। তো তুমি দেখো এখানে সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, এগুলো সম্পর্কে তোমার পড়তে কিন্তু টিচার লাগবে না। পর্যাবৃত্ত গতি, এই যে মনে করো মেয়েটা দোল খাচ্ছে বা ফ্যান ঘুরতেছে, ক্লিয়ার, বা পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে, এগুলো সব কিন্তু পর্যাবৃত্ত গতি, এগুলো তোমার বুঝতে টিচার লাগবে না, ঠিক আছে। আচ্ছা কে লিখছে, মাহিম আকন্দ, 26 ব্যাচের জন্য ক্লাস চাই। হ্যাঁ ঠিক আছে, শিওর দিব। আচ্ছা একজন কি লিখছে, আপনাদের সাথে ফিজিক্স পড়াতে চাই, মইনুল। হ্যাঁ আমি HSC 25। আচ্ছা আমাকে একটু নক দিও তো ফেসবুকে, আমার মেসেঞ্জারে নক দিই, দেখে আমি দেখবা না কি করা যায়। তারা সরল ছন্দ স্পন্দন সম্পর্কে আমরা জানতে পারবো, এটাও কিন্তু একই জিনিস। তাই দেখো এগুলো সব বাংলা কথা। আচ্ছা এইবার স্কেলার ভেক্টর, দেখো এখানেও কোনো ম্যাথমেটিক্স নাই। স্কেলার রাশি কি, যার যে রাশিকে প্রকাশ করতে শুধু মান হলেই চলে, দিক লাগে না। যেমন ধরো এখন বাজে হচ্ছে, ধরলাম 1:30 বাজে, তাহলে 1:30 কোন দিকে বাজে এটা কেউ জিজ্ঞাসা করবে না। বা আমার ওয়েট মনে করো 90 কেজি বা 95 কেজি, এটাও কিন্তু তোমার দিক দেখানো দরকার নেই। তাহলে যে রাশিগুলো মাপতে শুধুমাত্র মান হলেই চলে সেগুলো হচ্ছে স্কেলার রাশি, আর যা মাপতে মানও লাগে দিকও লাগে সেটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এই বিষয়গুলো তুমি এখানে জানতে পারবা, ক্লিয়ার। দেখো খেয়াল করো, এগুলো কিন্তু খুব সিম্পল। দূরত্ব সরণ, যেমন একটা চিত্র তুমি দেখো পড়লেই বুঝবা যে এখান থেকে এইটুকু, মনে করো তুমি তোমার বাসা থেকে বাজারে যাবা, তাহলে এইরকম একটা রাস্তা আছে, তাহলে মোট যতখানি পথ তুমি গেলা এটা হচ্ছে দূরত্ব। আর এখান থেকে সোজা যতটুকু আছে সেটা হচ্ছে সরণ, মানে এখান থেকে শুরু করে এখানে গেছো, এটা হচ্ছে সরণ। আর এই আঁকা বাঁকা পথের মোট দৈর্ঘ্য হচ্ছে দূরত্ব, মানে সহজ কথায় সুতা পথ মাপবা, সেটা হচ্ছে মূলত দূরত্ব প্রকাশ করে। এগুলো সব এখানে আছে। এখন শোনো, এগুলো জীবনে একবার তোমার পড়তে হবে। তুমি এই চ্যাপ্টার যখন শুরু করবা, আমার কথাটা শুনবা, জাস্ট একবার তুমি পড়বা লাল কলম দিয়ে, এবং কারণ এখান থেকে যে লাইন গুরুত্বপূর্ণ সেখানে লাল দাগ, নীল দাগ, সবুজ দাগ দিয়ে রাখবা, তাতে কিন্তু তোমার MCQটা হয়ে যাবে। এইবার এখানে মনে করো কেমনে কি লিখে, এগুলো টিচার তোমাকে বোঝাই দিবে। এবার এই যে দ্রুতি আর বেগ, এই জিনিসটা একটু বোঝার আছে, এটা তোমাকে টিচার ক্লাসে বোঝাই দিবে, ঠিক আছে। দ্রুতি কি জিনিস, বেগ কি জিনিস বোঝাই দিবে। তারপর এখানে ত্বরণ আছে, এই যে উদাহরণ আছে, উদাহরণটা তুমি ক্লাস থেকে জানার পর দেখবা এগুলো সব ম্যাথমেটিক্যাল টার্ম, কিন্তু এখানে কোনো কিছু কিন্তু বাদ দিবা না। এই যে একটা উদাহরণ দেওয়া আছে, এগুলো সম্পর্কে জানতে হবে। এবার ত্বরণ সম্পর্কে বলছে এখানে, ক্লিয়ার। এই যে ত্বরণ কি, ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার। যেমন এই গ্রাফটা দেখো, এই গ্রাফটা থেকে তুমি একটা মজার জিনিস জানতে পারবা, সেটা হচ্ছে সময়ের সাথে সাথে বস্তুর বেগ কিভাবে চেঞ্জ হয়েছে। যেমন দেখো প্রথমে বস্তুর বেগ বাড়লো, তারপর বেগ বাড়ে নাই, তারপর আবার বেগ বাড়ছে, তারপর আবার বেগ কমে গেছে। মানে হলো এখানে বেগের পরিবর্তন দেখানো হয়েছে গ্রাফের সাহায্যে। তাহলে বেগের পরিবর্তন যদি গ্রাফের সাহায্যে দেখানো হয়, তাহলে আমরা বুঝবো যে সেই বস্তুটা আসলে ত্বরণে গতিশীল, ক্লিয়ার। সেই বস্তুটা কিসে গতিশীল, ত্বরণে গতিশীল। তাহলে এগুলো তুমি কিন্তু বইতে অলরেডি আছে, এই বিষয়গুলো যাচ্ছে একটু টাচ করতে হবে তোমাকে, আর কিছু না। আর এগুলো কিন্তু অন্য কেউ পড়লে হবে না, তোমারই পড়তে হবে। তো এবার এখানে এগুলো গতি সমীকরণ আছে, ক্লিয়ার। এই গতি সমীকরণ এগুলো সব কিন্তু তুমি মার্ক করে করে পড়বা। গতি সমীকরণ এখানে আছে 4টা, এই যে v = u + at,
এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, এই যেগুলো সব গতি সমীকরণ, এইগুলো দিয়ে অঙ্ক করতে হয়, সহজ কথায় ম্যাথ করতে হয়। এই ম্যাথগুলো তোমার এই চ্যাপ্টারে দেওয়া আছে। শোনো, এইগুলো তুমি যদি এখন একটা বাদ দিয়ে একটা পড়তে চাও বুঝবা না, এটা একটা সিরিয়াল, একটা ধারার মতন। সো এই যে এবার হচ্ছে পড়ন্ত বস্তু সূত্র। পড়ন্ত বস্তু মানে হলো, ধরো তুমি বাতাসহীন অবস্থায় একটা পাথর যদি ফেলে দাও, তাহলে এই পাথরের যে গতিপথ, এই পাথর যে জিনিসটা ফলো করে, সেই বিষয়টাকে তুমি যদি অ্যানালাইসিস করতে চাও, দেন তোমার এই পড়ন্ত বস্তুর সূত্রগুলো লাগবে। এটা ক্লিয়ার? কিছু গ্রাফ আছে, ঠিক আছে, কিছু গ্রাফ আছে, তারপরে এখানে কিছু অ্যানালাইসিস আছে, এখানে এইগুলো সব তোমাকে ক্লাসের মধ্যে টিচার তোমাকে দেখাই দিবে, কিন্তু এগুলো সব তোমার লাগবে। এই চার্ট মার্ট এগুলো তুমি ল্যাবরেটরিতে করবা, বুঝতে পারছো? আচ্ছা, এইবার দেখো আমি তোমাকে বলি, এগুলো সব শেষ করার পর এই যে এবার তুমি প্রশ্নে যাবা। প্রশ্নে দেখো, এই যে যা কিছু তুমি পড়লে, এই যে তুমি যা কিছু তুমি পড়লে, আমাদের কি, হ্যাঁ লাইভটা মনে হচ্ছে পজ হয়ে গেছিলো একটা। যাক, আবার আমি আসছি। এটা আমি বুঝতেছি না, আজকে মেবি ইন্টারনেটে একটু সমস্যা করতেছে। আমি ইউটিউবে ঠিক একই সমস্যা ফেস করছি। দেখতে পাচ্ছ কি আমাকে? হ্যাঁ, আশা করতেছি ঠিকঠাক আসছে। আবার লাইভ আসলে মানে করা, সামনের সব কিছু না থাকলে প্রবলেম হয়ে যায়। এখন দেখো, এই যে এখানে কিছু প্রশ্ন করছে যে গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়, এমন কি সম্ভব? সম্ভব বলে দেখাও। তাহলে এই বিষয়গুলো তুমি ওই যে যা কিছু পড়ে আসছো কিছুক্ষণ আগে, ওইটা সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু এগুলো পারবা না। এখন তুমি বললো যে স্যার আমি এই যে যেগুলো আছে এগুলো কোনো একটা গাইড বই থেকে পড়ে নিই, তাতেই তো হয়। হ্যাঁ, তাতে হয়, কিন্তু তখন সমস্যা কী হবে জানো? তখন সমস্যা হবে এই কোশ্চেনগুলোকে তোমাকে যদি আমি একটু ঘোরাই দেই, তুমি কিন্তু সলভ করতে পারবে না। মানে হলো, কথাটা বুঝো, গাইড বই কি করছে, যে কোশ্চেনগুলো অলরেডি আছে, কথাটা বুঝো, যে কোশ্চেনগুলো অলরেডি আছে সেই কোশ্চেনগুলোই সলভ করে দিছে। কিন্তু কোশ্চেন তো আর অনেক ধরনের কোশ্চেন হতে পারে, পারে না? তাহলে এর বাইরে যে সমস্ত প্রশ্ন, সেগুলো কিন্তু গাইড বইতে নাই। তোমাকে 19 থেকে 20 একটু ঘোরাই দিলে তুমি সেই কোশ্চেনগুলো আর করতে পারবা না, তখন তো ঝামেলা পড়ে যাবা। সুতরাং আগে বইটা না পড়ে এগুলোতে হাত দিবা না। এবার দেখো যে গাণিতিক প্রশ্ন যেগুলো আছে, এগুলো এক এক করে 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 যেগুলো করা আছে, তুমি এগুলো শোনো, এগুলো প্রথমবার করতে গেলে অনেক ক্ষেত্রে আটকে যাবা। অনেকে মনে করে যে নোট পড়া মনে ভালো না, গাইড বই পড়লে মনে নিজের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়, এরকম ধরনের ধারণা রাখার দরকার নাই। তুমি যে কোনোভাবে কোনো টিচারের কাছ থেকে হোক বা কোনো গাইড থেকে হোক, তুমি এই কোশ্চেনগুলোকে সলভ করে ফেলবা। এই কোশ্চেনগুলোকে যখন সলভ করে ফেলবা, তখন দেখবা তোমার একটা অসাধারণ আত্মবিশ্বাস তৈরি হবে, এবং সেই আত্মবিশ্বাস এতটা হবে যে তুমি এরপরে অনেক আননোন কোশ্চেনও সলভ করতে পারবা। এবার এই যে বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আছে, এগুলো কি করবা আমি বলি, এগুলো যখন পড়বা তখন পাশে ছোট করে মনে করো পেন্সিল দিয়ে মার্ক করে রাখবা। মানে একদম পড়ার সময় ত্বরণের একক কোনটা মনে করে যে মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ক নাম্বার। ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি? ঘড়ি কাঁটার গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। আচ্ছা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তার সময় কি হয়? বর্গের সমানুপাতিক হয়। তো এগুলো কিন্তু মুখস্থ না, এগুলো তোর মাথার মধ্যে খেলবে, এবং সেইটাই তুমি কলম দিয়ে বহিঃপ্রকাশ ঘটাবা। তো এই এমসিকিউগুলো সব কিন্তু পড়বা, ঠিক আছে? এবং এগুলো তো সব ক্লাস করতে হবে, এটা আসলে আধা ঘন্টার পড়া না। যেমন তুমি যদি এনসেনারে কোর্সে যাও, এখানে দেখবা প্রায় 6, 7, 8, 9 ঘন্টার ক্লাস আছে এই পুরা চ্যাপ্টারে, খুঁটি নাতি যাবতীয় যা আছে সব কিছুর উপরে, একদম বেসিক ম্যাথমেটিক্যাল প্রবলেম, এমসিকিউ প্রবলেম, সব কিছুর উপর ক্লাস দিয়েছি। কিন্তু আমি তোমাকে বলতেছি কি কি পড়া লাগবে তোমার। তো তুমি যদি এখানে মনে করো যে আমার যেটা যেটা সহজ সেগুলো করলাম, আর যেটা যেটা কঠিন সেটা পড়লাম না, তাহলে কিন্তু হইলো না। মানে তোমার সহজ জিনিসও পড়া লাগবে, আবার কঠিন জিনিসও পড়া লাগবে। সহজ কঠিন পুরা জিনিসটাই তুমি যখন পড়বা, তখন এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমার একটা সামগ্রিক ধারণা জন্ম হবে, বুঝছো? তোমরা অনেক ক্ষেত্রে কি ভুল করো জানো? মেজরিটি স্টুডেন্ট আমি দেখছি যে, স্বাভাবিক একটা, মনে করো তোমাকে যদি বলি যে তোমার সামনে দুইটা কাজ আছে, একটা কাজ হচ্ছে ইট মাথায় নিয়ে 5 তলা উঠতে হবে, আর একটা হচ্ছে সোজা 50 মিটার হাঁটতে হবে, কোনটা করবা? তো তুমি বলবা স্যার আমি সোজা 50 মিটার হাঁটবো। এটা মানুষের নেচার, তোমার নেচারও তাই, যে তোমাকে অনেকগুলো কাজ যদি দেওয়া হয়, এর মধ্যে যে কাজটা সহজ তুমি সেই কাজটাই করবা। এটা তোমার ভুল না, এটা মানুষের নেচার। কিন্তু এটার নাম হচ্ছে কমফোর্ট জোন। আমরা আমাদের এই কমফোর্ট জোনের মধ্যে যদি থাকি সারাক্ষণ, তাহলে আমরা হার্ড কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। কথাটা বুঝছো? আমি খুব একটা কথা বলতাম আগে, সেটা হচ্ছে ধরো তুমি বডি বানাতে চাও। আমি একটা সময় খুব জিম করতাম, এখন সময় কমে, আসলে আমার খুব পছন্দের কাজ ছিল, আমি এক্সারসাইজটা একটু কম হয় আগের থেকে। আমি যখন এক্সারসাইজ করতাম তখন আমার কাছে মোটিভেশন ছিল এরকম যে আমি এক্সারসাইজ যখন করব তখন আমার দেহের উপকার হবে, আর জন্য তো হবে না। মানে কথাটা বুঝো যে তুমি বলতেছো স্যার আমার জন্য ভালো হোক, বাট পড়তেছি আমি নিজে, তাহলে তো হবে না।
তুমি চাচ্ছ যে স্যার আমি বডি বানাতে চাই, সুন্দর স্ট্রাকচারে বডি বানাতে চাই, আর আমি বসে বসে ব্যায়াম করতেছি, তাহলে তো লাভ তো আমার হবে, তোমার তো হবে না। তোমার হবে? তোমার হবে না। সুতরাং তুমি তোমার জন্য যেটা করবা সেটা হচ্ছে যেগুলো সহজ, যেগুলো নিজে নিজে পারো সেটা নিজে নিজে করে ফেলো। যেটা করতে গাইড লাগবে সেটা গাইডের হেল্প নাও, নো প্রবলেম। আর যেটা করতে মনে করো তোমার গাইডেও পারতেছো না, টিচার লাগতেছে, তুমি সেটা টিচার হেল্প নাও, বাট করো, বাট ডু ইট। ক্লিয়ার? এটা তিতা ওষুধের মতন, এই ওষুধগুলো না খেলে আসলে তোমার খুব একটা লাভ হবে না। এখন শোনো, আমার মনে হয় কি জানো, এখানে যে কটা কোশ্চেন আছে, তুমি মনে করো একটা শ্রেণীর স্টুডেন্ট আছে, দেখবো ওরা কী করে জানো, ওরা বই শুরুতে কিচ্ছু পড়লো না, ও কী করলো, ও হচ্ছে সোজা একটা গাইড বই থেকে এগুলো পড়ে নিল, এই যে অনুশীলনী। সে কিন্তু চ্যাপ্টারে কিছুই পড়ে নাই, কথাটা বুঝতো, চ্যাপ্টারে কিছুই পড়ে নাই, সে টিচারের থেকে কতগুলো মানে নোট নিছে। আচ্ছা শিহাব, তোমাকে তো আমি বললাম, শিহাব আমাকে বলতেছে যে আমার কোন আইডিতে নক দিবে। শিহাব তুমি এই আইডিতে আমার সাথে কথা বলতে পারো, আমাকে মেসেঞ্জারে নক দাও। আর সাগর 2 মাসের মধ্যে কি ম্যাথ কোর্স আসবে কি না, আমার প্ল্যান আছে, দেখি আমি জানাবো তোমাদের, ঠিক আছে সাগর। আমি পুরা কোর্সটা রেডি হয় না আসলে, আমি কি করি আমি তোমাকে বলি। ধরো ব্যাপারটা কি, আমি মোটামুটি ফুল চ্যাপ্টার রেডি না করে কোনো কোর্স আসলে আমি দিই না, কারণ আমি মাঝখানে ধরো আমার অনেক ব্যস্ততা থাকে, দেখা যাচ্ছে লাইভ ক্লাস যেদিন আমি সেদিন নিতে পারলাম না, তখন অনেকে মনে কষ্ট পায়, খারাপ লাগে। হ্যাঁ, ওই জন্য আমি আসলে ফুল কোর্সটা রেডি করে দেন একবারে লঞ্চ করবো। বাট ফিজিক্সটা অলরেডি এনসেনার থেকে তুমি কিনতে পারো, এই মুহূর্তেই লাইভ আছে, তো তুমি যে কোনো সময় সেখানে অ্যাডমিট হয়ে যেতে পারো। তো যা বলতেছিলাম যে তোমরা কখনো ওই স্টুডেন্টের মতন হবা না যে অনুশীলনী শুরু করলাম, শুরু করে অনুশীলনীতে যা যা কিছু দেওয়া আছে আমি এইগুলোই করলাম, এগুলো করে মুখস্থ টুকস্থ করে ভাবলাম আমার চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এখানে কিন্তু 3 পাতা, এই 3 পাতা বা 4 পাতা পড়ে কিন্তু একটা চ্যাপ্টার শেষ হয় না, বুঝছো? এই 3 পাতাতে আছে তোমার চ্যাপ্টার সম্পর্কে কতটুকু পারলে তার একটা বেসিক ধারণা, বুঝতে পারছো? তো তোমাকে আমি একটা জিনিস দেখাই, এই সেম চ্যাপ্টারটা তুমি যদি আগের বই থেকে পড়তে, আগের বই মানে হচ্ছে এই যে শাহজাহান তপনের যে বইটা ছিল আর কি, এই বইটা বেশ সুন্দর। এই বইতেও তুমি মোটামুটি বেশ ভালো তথ্য পাবা। এটা কি পরিমাপ? ও, তাহলে পরিমাপের পরে হচ্ছে আমাদের গতি। এই বইটা মোটামুটি খুব সুন্দরভাবে লেখা আছে, এবং আমি এই বইটা পড়ছিলাম, আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন। আমার এখনও মনে আছে বইগুলোতে কি কি কোথায় লেখা ছিল। আমার কাছে এক বাক্যে আমি বলবো যে মডার্ন যে বইটা, এই যে তোমাদের যে বইটা এখন দিয়েছে, এর থেকে এই বইটার কন্টেন্ট লেখা অনেক ভালো। এই যে গতি, দেখো এই বইটা অনেক কম্প্যাক্টভাবে, মানে একদম সুন্দরভাবে, কোনো প্যাচাল নাই এই বইটাতে, কোনো প্যাচাল নেই। আগের যে বইটা মোশন স্কেলার ও ভেক্টর দিয়ে শুরু করছে, সুন্দরভাবে বোঝাইছে এটা। এবার এখানে সংকেত টঙ্কেত দেওয়া আছে, তারপর ভেক্টর রাশি কেমনে প্রকাশ করে সেটা বর্ণনা করা আছে, খেয়াল করো। তারপরে ভেক্টর রাশি যোগ বিয়োগ কীভাবে সেটা বর্ণনা করা আছে, দেখতেছো? স্কেলার রাশি ভেক্টর রাশি পার, দেখছো কত কম্প্যাক্ট, কত প্রিসাইজ। আগের বইটায় কিন্তু মেলা কিছু আছে, কিন্তু সাজানো নাই ভালো করে। আগের যে তোমাদের যে বইটা দিছি ওই বইটার কথা বলতেছি, মানে উল্টাপাল্টা আছে। এখানে ভেক্টর স্কেলের পার্থক্য দেওয়া আছে, তারপর স্থিতি গতি সম্পর্কে আলোচনা করা আছে, বুঝছো? তারপরে দেখো যে এখানে চিত্র দেওয়া আছে, বেগ দ্রুতি সম্পর্কে আলোচনা করা আছে। তুমি এটা পড়লে, মানে এত সুন্দরভাবে লেখা ছিল যে তুমি যদি এটা পড়ো তাহলে নিজেই বুঝতে পারবা যে এটার মধ্যে আসলে কি কি ছিল, বুঝছো? দেখো কত সুন্দর, কত কম্প্যাক্টভাবে এগুলো ছিল। ত্বরণ সম্পর্কে আছে, এবার গতি সমীকরণও দেওয়া আছে মনে হয় এখানে। এই যে দেখো এখানে অঙ্ক করা আছে, দেখছো? এই যে একটা অঙ্ক, একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে 5 সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে গাড়ির ত্বরণ কত বের করো। এই ত্বরণের সমীকরণ এই যে a=v - u/t, এই সমীকরণ থেকে ত্বরণ বের করে ফেলছে। তাহলে এই বইটা দেখো কত অঙ্ক করা আছে। তোমরা এই বইটা কোনো একটা পুরাতন বই হলো কালেক্ট করে নিবা, এটা আমার রিকোয়েস্ট। এই বইটা খুব সুন্দর। এবার দেখো গতি সমীকরণ, এই যে গতি সমীকরণগুলো নিয়ে বলছে। তারপরে এখানে অঙ্ক করা আছে মেলা, এগুলো সব কিন্তু অঙ্ক, আগের বইতে কিন্তু এটা ছিল না। এই যে এর একটা অঙ্ক, এই অঙ্কটা করে দিছে, তারপরে এই অঙ্কটা করে দিছে। তুমি বলো তো এই অঙ্কগুলো করে করে তুমি যখন অনুশীলনীতে যাবা তোমার লাভ হবে না অনেক? তাহলে আগের বইটা থেকে আমি রিকমেন্ড করব যে তোমরা এই পুরাতন বইটা পড়বা। এই পুরাতন বইটা খুব সুন্দরভাবে লেখা, এটা এত অসাধারণ মানে মেকানিজম ছিল যে স্টুডেন্ট পড়লে নিজেই বুঝতে পারতো, ঠিক আছে? তো দেখো এগুলো সব তুমি যদি করে ফেলো, মানে ধাপে 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 সব করা আছে, না বুঝলে টিচারকে এক লাইন জিজ্ঞাসা করলেই বোঝাই দিবে। সব ধাপে ধাপে করে ফেলার পরে তারপরে তুমি মনে করো সবার লাস্টে যাবো হচ্ছে অনুশীলনীতে। এই যে এগুলো সব এখনো শেষ হয় নাই, চলতেছে। এরপরে তুমি যাবা হচ্ছে তোমার অনুশীলনীতে। অনুশীলনী কোথায় আছে? এই যে এই যে অনুশীলনীতে প্রথম এমসিকিউ আছে, তারপরে যেখানে দেখো কিছু মানে
গ্রাফিক্যাল এমসিকিউ আছে, তারপর সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, দেখছো? তাহলে তুমি দেখো এই অনুশীলনী আগে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার আগে এই যে প্রশ্নগুলো সলভ করা আছে। মনে করো এই যে এখানে দেখো ভরবেগ, এই যে ভরবেগ নিয়ে এখানে প্রশ্ন দেওয়া আছে, যে ভরবেগের সূত্র দিয়ে একটা প্রশ্ন সলভ করে দিয়েছে। তাহলে এগুলো আমি এমনি আজকে ক্লাসে পুরো ব্যাখ্যা করবো না, বাট আমি তোমাকে বলছি যে তুমি কিভাবে মূলত পড়বা, ঠিক আছে? আচ্ছা, জোনায়েদ কি লিখছে, আপনার সাথে থেকে ফিজিক্স শেখার সুযোগ হয় নাই, বাট আই এম লাকি গট দিস চ্যানেল বিফোর এসএসসি 23। চেক, ভালো লাগলো তোমরা যখন বলো, ভালো লাগলো। আচ্ছা, সাগর বলছে যে ফিজিক্স নিয়েছি এনসেনার থেকে, এখন ম্যাথের জন্য একটু তাড়াতাড়ি করুন। সাগর, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি যদি ম্যাথটা তাড়াতাড়ি করতে পারি আমি দিয়ে দিব, অসুবিধা নেই। শোনো, তাহলে আমার মূলত, আমি আজকে বেশি সময় নষ্ট করবো না, আমার মূলত কনসেপ্ট হচ্ছে এই যে তোমরা যারা বই পড়ছো, বইটাকে কিভাবে পড়তে হয় এইটাকে ভালো করে জানো। এবড়ো থেবড়োভাবে ধরো তুমি 100টা বই কিনছো, 10টা বই কিনছো, বই কিনে তোমার টেবিলকে ভার দেওয়ার কোনো মানে নেই। ওর থেকে তুমি 2টা বই কিনো, 2টা বইকে A to Z পড়ো, এবং বিলিভ করো A to Z পড়লে তুমি একটা ধারা পাবা। তুমি একটা সংক্ষেপে তোমাকে বলি, তোমরা বিভিন্ন সিনেমা দেখো, যেমন রিসেন্ট একটা সিনেমার নাম আমরা বলি, ধরো কি সিনেমার নাম বলবো আমরা, ধরো হাল্ক একটা সিনেমা, ঠিক আছে, বা ভেনম একটা সিনেমা, একটা ইংরেজি সিনেমা, বা মনে করো বাংলাদেশে আমাদের সুপারস্টার সাকিব খানের কি জানো, তুফান। তো তুমি একটা সিনেমা দেখতেছো, তো তুমি সিনেমা দেখতে দেখতে সাপোজ প্রথম 10 মিনিট দেখলা, মাঝখানে আধা ঘন্টা দেখলা না, পরে আবার জয়েন করলা, ওই সিনেমাটাকে ভালো করে তুমি বুঝতে পারবা? আমার মনে পারবা না। সিনেমা দেখা একটা সিরিজের মতন। সো তুমি যখন একটা সিনেমা দেখতে যাও, তুমি যেমন শুরু থেকে শেষ পর্যন্ত A to Z দেখো, ঠিক এই ফিজিক্স পড়া, কেমিস্ট্রি পড়া, ম্যাথ পড়াও তাই। তুমি একটা পড়লা, মনে করো বই 5 নাম্বার পেজ পড়ছো, 6, 7, 8 নাই, খোঁজ নাই 10 নাম্বার পেজে আসছো। ডোন্ট ডু দিস থিংস। তোমার এখানে পড়াশোনা হবে হচ্ছে ধারাবাহিকতার মতন। 1 নাম্বারের পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, এই হচ্ছে ধারাবাহিকতা। তুমি 1 নাম্বার পড়ছো, 2, 3, 4, 5 খোঁজ নাই, আবার হুট করে 6তে টপকে গেছে পুরো। তাহলে এইখানে যে জিনিসটা মিস করলা, এটা তোমাকে কেউ এসে বলে দিয়ে যাবে না। এই জন্য আমি রিকোয়েস্ট করবো, তোমরা ধারাবাহিকভাবে যদি মানে সায়েন্সের বইগুলোকে পড়তে পারো, তাহলে দেখবো তোমার অনেক উপকার হবে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক, একজন লিখছে ভেনম দ্য লাস্ট ডান্স, আমি সিনেমাটা দেখছি, ভেনম দ্য লাস্ট ডান্স, এটা খুব সুন্দর সিনেমা, আমার কাছে খুব মজা লাগছে বরাবরই। আর আসলে ব্যাপারটা কি, আমার কাছে মনে হয়েছে যে আসলে ধরো সিনেমা বানানোও কিন্তু একটা ক্রিয়েটিভিটি। তুমি সিনেমা উল্টাপাল্টা বানালে তো হবে না। যেমন যে কিছু রাবিশ সিনেমা আছে, যে হিরো এসে মনে করো 5 দিছে একটা ঠাস করে 10 জন উড়ে চলে গেছে, তাহলে তো ফিজিক্স কেমিস্ট্রির বাপ মা গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিচ্ছে পুরা। কারণ একটা পাঞ্চে এত শক্তি থাকে না যে 10 জন মানুষ উড়ে চলে যাবে পুরা। তো এগুলো তো উদ্ভট জিনিস, তাই না? তো যাক, ঠিক আছে, আজকে আমরা তাহলে এই পর্যন্ত রাখি। আমি আবার আসবো, ডোন্ট ওয়ারি। আমরা প্রতি সপ্তাহে হয়তো বা কথাবার্তা বলবো এসে, আমাদের আপডেট নিয়ে, আমাদের প্রোগ্রেস নিয়ে, কি হচ্ছে না হচ্ছে। আর তোমরা মোটামুটি যারা আমাদের সাথে জয়েন করতে চাও বা যারা আমাদের সাথে টাচে থাকতে চাও, তোমরা অবশ্যই এনসেনারের কোর্সে এনরোল করে ফেলতে পারবা। আর এখানে তোমরা গেলে একটা মজার জিনিস পাবে, আমি একটু দেখাই দিই তোমাদের। সেটা হচ্ছে যে প্রত্যেকটা হ্যাঁ, এটা ড্যাশবোর্ড। এই প্রত্যেকটা কোর্সের ভেতরে এই যে এখানে মনে করো ক্লাস ভিডিওগুলো দেওয়া আছে, এখানে এই যে ক্লাস ভিডিওগুলো, তুমি ক্লাস ভিডিওগুলো করার সময়, যেমন এখানে কয়টাগুলা, এই ক্লাস ভিডিওর নিচে, এটা মানে ইন্টারমিডিয়েটের কোর্স মেবি, এই ক্লাস ভিডিওর নিচে তুমি প্রশ্ন করতে পারবা ক্লিক করে, ঠিক আছে? আমরা ডিরেক্টলি তোমাকে ব্যাকগ্রাউন্ড থেকে অ্যান্সার দিয়ে দিব। প্লাস হচ্ছে আমাদের এখানে অসাধারণ কিছু জায়গা আছে, যেমন এটা একটা ক্লাস মেবি, ক্লাস আসছে, এটা ক্লাস মেবি। তো যাক, তুমি গেট কানেক্টেড উইথ আস। আর আমরা এনসেনার সামনে অনেক বড় পরিকল্পনা। আমরা চাই যে আমাদের 9, 10 বা ইন্টারমিডিয়েটের যতগুলো সাবজেক্ট আছে, আমরা ধীরে ধীরে সবগুলো নিয়েই যেন স্টুডেন্টের মাঝে আসতে পারি। তোমরা দোয়া করো আমাদের জন্য, কারণ কাজটা তো ইজি না। আর আমি আসলে র্যান্ডমলি চাইলাম একটা কোর্স লঞ্চ করলাম, ওরকম আসলে আমার প্ল্যান না। আমার প্ল্যান হচ্ছে এমন একটা কোর্স দেওয়া যেটা আমি কনফিডেন্টলি বলতে পারি যে না, এই কোর্সটা করে স্টুডেন্ট অনেক উপকার হবে। তো ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে আবার দেখা হবে। আর যে কোনো ইস্যু হলে আমাকে লিখতে পারো তোমরা। আমার এই আইডির যে মেসেঞ্জার, ওটা আমার কাছেও থাকে, আমার অ্যাডমিনের কাছেও থাকে। আমাকে লিখলে আমি অ্যান্সার দিব, সমস্যা নেই। আর এই পেজে যে ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে কোনো প্রয়োজন হলে আমাকে ফোন দিতে পারো। সকলের জন্য শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, বাই বাই।